आज অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর পাঠ্য লেখক সৈয়দ মুজতবা আলীর নব নব সৃষ্টি। নব নব সৃষ্টি এই প্রবন্ধের অংশ নিয়ে আজকের আলোচনা হবে। আজকের দ্বিতীয় আলোচনা। আজকের ক্লাসে আমরা গত দিনে যতটা আলোচনা করেছি তারপর থেকে আলোচনা করব। আমাদের গত ক্লাসে আলোচনা হয়েছিল যতটা, তার বিষয় ছিল সংক্ষেপে এরকম: লেখক সংস্কৃত ভাষার আত্মনির্ভরশীল হওয়ার কথা বলেছেন। সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, সংস্কৃত ভাষা স্বয়ংসম্পূর্ণ। এই সংস্কৃত ভাষার প্রসঙ্গে আরও তিনি চারটি ভাষার কথা বলেছিলেন, যে চারটি ভাষাও স্বয়ংসম্পূর্ণ বা আত্মনির্ভরশীল। কি কি চারটি ভাষা? উত্তর দাও। হিব্রু, গ্রিক, তারপর আবেস্তা আর আরবি। তো আরবিটা এই সমস্ত ভাষার আরেকটু পরে উদ্ভূত হয়েছিল। তার মানে ঈষৎ পরবর্তী যুগের ভাষা, মানে আগের যে ভাষাগুলো বলা হলো তার পরের দিকে এই ভাষার উদ্ভব, এই ভাষার জন্ম, এই ভাষার সৃষ্টি। তাহলে এই পাঁচটা ভাষা হচ্ছে আত্মনির্ভরশীল ভাষা। এই পাঁচটা ভাষা স্বয়ংসম্পূর্ণ ভাষা। এই আত্মনির্ভরশীল বা স্বয়ংসম্পূর্ণ ভাষা, এই প্রসঙ্গে লেখক আলোচনা করেছিলেন দুটি ভাষার কথা, যে দুটো ভাষা কিন্তু আত্মনির্ভরশীল বা স্বয়ংসম্পূর্ণ নয়। কোন দুটো ভাষা? বাংলা ও ইংরেজি। তো বাংলা ও ইংরেজি, সংস্কৃত যেমন বা অন্যান্য যে প্রাচীন ভাষাগুলো স্বয়ংসম্পূর্ণ, সেই ভাষাগুলোর কোনো নতুন চিন্তা, অনুভূতি বা নতুন কোনো শব্দের প্রয়োজন হলে ও তার নিজের ভাণ্ডারে নিজের সঞ্চয় থেকেই সংগ্রহ করার চেষ্টা করে, অনুসন্ধান করার চেষ্টা করে। কিন্তু আমাদের বাংলা আর ইংরেজি কী করে না, নিজে আগে থেকে চেষ্টা না করে অন্য ভাষা থেকে শব্দ ধার করে, শব্দ গ্রহণ করে। এই গ্রহণ করার প্রবণতাটা বাংলা এবং ইংরেজির মধ্যে আছে। এই প্রবণতা, গ্রহণ করার, অন্যের থেকে নেওয়ার, অনুকরণ করার প্রবণতাটা অতিরিক্ত ইংরেজির মধ্যে আস্তে আস্তে আমরা বাংলার মধ্যে দেখতে পাচ্ছি। আমি আলোচনা করেছিলাম এই প্রসঙ্গে যে সেই প্রবণতাকে কমাতে হবে। আর ইতিপূর্বে যে সমস্ত বিদেশি ভাষা আমাদের বাংলার মধ্যে, যে সমস্ত বিদেশি ভাষার শব্দ আমাদের বাংলার মধ্যে প্রবেশ করেছে, চলে এসেছে, ইতিপূর্বে সেগুলো আমাদের বাংলা গ্রহণ করে নিয়েছে, সেই সমস্ত শব্দগুলোকে বাংলা থেকে হটানো কঠিন। কিন্তু সেই সমস্ত শব্দগুলোকে বাংলার থেকে সরিয়ে দেওয়ার পরিবর্তে আমাদের যেটা করণীয়, যেটা আমাদের করতে হবে, যে শব্দগুলোকে আমরা গ্রহণ করতে চাইছি অন্য ভাষা থেকে অতিরিক্ত পরিমাণে, সেই গ্রহণ করার পরিমাণটাকে কমাতে হবে। যদিও লেখক বলেছেন যে আমাদের বাংলা ভাষায় ইউরোপীয় শব্দ, বিদেশি শব্দ অনেক আছে এবং ইউরোপীয় শব্দ আরও আগামীতে কিন্তু বাংলায় প্রবেশ করবে। আমরা এখন বুঝতে পারছি যে ইউরোপীয় শব্দ, বিশেষ করে ইংরেজি, এখন কিন্তু বাংলায় আরও 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 অনেক পরিমাণ, বেশি পরিমাণ প্রবেশ করছে। তাহলে আমাদের এই পর্যন্ত হয়েছিল লেখকের যে বক্তব্য, যে ইউরোপীয় শব্দ তথা বিদেশি শব্দ বাংলা ভাষায় আরও অন্তর্ভুক্ত হবে, বাংলা ভাষায় ঢুকবে, অর্থাৎ বাংলা ভাষায় এই শব্দের আমদানি বন্ধ করা যাবে না। এই পর্যন্ত আমাদের আলোচনা হয়েছিল। কি ঠিক আছে? এরপর থেকে আমরা আলোচনা করব লাইন ধরে। তো আগের মতো যখনই যে লাইন থেকে প্রশ্ন হবে সেই লাইনগুলো আমি তোমাদের দাগ দিতে বলবো। যে লাইনগুলো থেকে এসে গিয়ে প্রশ্ন হবে সেটা দাগ দেবে 1 নম্বরের, আর যেটা এমসিকিউ হবে সেই শব্দ বা শব্দবন্ধকে ব্র্যাকেটে রাখবে। আর ব্রড কোশ্চেন হলে, মানে রচনাধর্মী প্রশ্ন হলে, দাগ দিয়ে স্টার মার্ক দিয়ে 5 লিখে রাখবে। তো যতটা হয়েছিল তারপর থেকে আমরা শুরু করছি লাইন ধরে। পৃথিবীতে কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয়। কোনো জিনিসই অসম্ভব নয়। অর্থাৎ কোনো
কাজ করাটা অসম্ভব নয়, তবে আমরা অনেক চেষ্টা করি অনেক কিছু করার, অনেক সময় ব্যর্থ হই। তো ব্যর্থ হলে আমরা তো এটাও বলি যে না, এই কাজটা সম্ভব নয়, এটা অসম্ভব, এটা আমরা বলি। কিন্তু অনেক সময় বলি, কিন্তু বলি কি বলি না? তার মানে আমাদের তো মনে হতে পারে তাহলে অনেক কাজ আছে যা অসম্ভব, অনেক কাজ আছে যা অসম্ভব। না, কোনো কাজই অসম্ভব নয়। বলছে পৃথিবীতে যা কিছু ঘটছে সেই ঘটার পেছনে কিন্তু অবশ্যই একটা কারণ আছে। কার্যকারণ সম্পর্ক ছাড়া পৃথিবীতে পার্থিব কোনো ঘটনা ঘটেই না। কিন্তু সেই সমস্ত ঘটনার কারণ আমরা উদ্ঘাটন করতে পারি না বলেই আমরা বলে দিই যে এটা কোনো অলৌকিক ব্যাপার, এটা কোনো ভৌতিক ব্যাপার। আমরা আমাদের এই যে ব্যর্থতা, আমাদের এই যে অপারক যে অবস্থাটা, আমরা যে পারি না, আমাদের এই যে দুর্বলতাটা, সেটা কি করি না, আমরা এইভাবে প্রকাশ করি। কিভাবে না, আমাদের দ্বারা হবে না, কারণ এটা হওয়ার নয়, এটা অসম্ভব। আরে না রে বাবা, পৃথিবীতে যা কিছু ঘটছে তার পেছনে কারণ আছে। তো ফলে তুমি, অর্থাৎ তুমি, আমি, আমরা কেন সেই কারণটাকে উদ্ঘাটন করতে পারবো না? কেন একটা নতুন জিনিস তৈরি করতে পারবো না? যা আমাদের মনের মধ্যে রয়েছে, যেটা নিয়ে আমরা ভাবছি, কেন সেটাকে সফল করতে পারবো না? আমরা পারবো, কিন্তু আমরা চেষ্টা করে যখন পারি না তখন বলি ধর এটা সম্ভব নয়, এটা অসম্ভব। তার মানে বুঝতে হবে, তুমি অসম্ভব যখনই বলে দিচ্ছ তখন আসলে কিন্তু এটা অসম্ভব নয়। আসলে সম্ভব করার জন্য যতটা তোমার ট্যালেন্ট, যতটা তোমার চেষ্টা, যতটা তোমার ক্ষমতা, যতটা তোমার বুদ্ধি, সেটা কিন্তু তখনও পর্যন্ত তৈরি হয়নি, অর্থাৎ তুমি তার ধারে কাছেই পৌঁছাওনি। ওই জন্য তুমি বলে দিচ্ছ এটা অসম্ভব। ব্যাপারটা কি বুঝতে পারছো? হয়তো তুমি চেষ্টা করেছো হার্ট অ্যান্ড সোল, তোমার দিক থেকে চেষ্টা করেছো, তুমি ভাবছো আমি প্রচুর চেষ্টা করলাম, অনেক চেষ্টা করলাম, আমার মতো চেষ্টা আর কেউ করতেই পারে না। কিন্তু দেখতে হবে তুমি সাকসেস পাওয়ার জন্য যে চেষ্টাটা করেছো, হয়তো সেই চেষ্টাটা হয়তো 80% বা 90%। তার মানে কি, ওই 10% এখনো পর্যন্ত ঘাটতি, অভাব থেকে গেছে, ওই পর্যন্ত তুমি পৌঁছাতে পারোইনি। আর পারোনি বলেই তুমি বলে দিচ্ছ যে না, আমি এত চেষ্টা করেছি, ফলে এর বাইরে গিয়ে আর বেশি চেষ্টা করা কারোর পক্ষে সম্ভব নয়, অতএব এই কাজটা করা সম্ভবই নয়, এটা অসম্ভব। কিন্তু লেখকের মতে যে কোনো কাজ অসম্ভব নয়, বিশেষ করে চেষ্টা করা তো অসম্ভব নয়। এটা কি অসম্ভব নাকি? চেষ্টা করাটা কিসের অসম্ভব হতে পারে? সে তো সবাই চেষ্টা করতে পারে, যে কেউ চেষ্টা করতে পারে। কিন্তু চেষ্টা না করে আমরা যদি বসে বসে বলি না রে এটা হবে না, এটা অসম্ভব, এটা সম্ভব নয়, এটা কিন্তু উচিত না। চেষ্টা করাটা এটা কিন্তু অসম্ভব নাও হতে পারে। চেষ্টা হার মেনে নেওয়া। তাহলে পৃথিবীতে কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয়, অন্তত চেষ্টা করাটা অসম্ভব নাও হতে পারে। এবার এই যে চেষ্টা করার কথা বলা হচ্ছে, বলো তো এখানে কোন চেষ্টার কথা বলা হচ্ছে? কোন চেষ্টার? রাইট। বাংলা থেকে যে বিদেশি শব্দগুলো আছে সেই শব্দগুলোকে তাড়িয়ে দেওয়া, সরিয়ে দেওয়া, সেগুলোকে বাদ করে দেওয়া, বাতিল করে দেওয়া, সেগুলোকে ব্যবহার না করা, হ্যাঁ, বর্জন করার চেষ্টা। ভাষা থেকে বিদেশি শব্দকে বর্জন করার যে চেষ্টা, সেই চেষ্টাটা অসম্ভব নাও হতে পারে, এটা তো সম্ভব। যেমন চোখের সামনে একটা উদাহরণ রয়েছে, হিন্দি ভাষা। না, হিন্দি ভাষায় অনেক বিদেশি শব্দ, বাংলার মতো অনেক বিদেশি শব্দ হিন্দি ভাষায়ও আছে। তো হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করছেন, হিন্দি চেষ্টা করে যাচ্ছে। তারপরে হিন্দি চেষ্টা করে যাচ্ছেন মানে হিন্দি ভাষাকে নির্ভেজাল রাখতে, খাঁটি রাখতে, ভেজালের হাত থেকে মুক্ত রাখতে যারা হিন্দি ভাষা প্রেমিক, যারা হিন্দি ভাষাকে ভালোবাসে, যারা হিন্দি ভাষা নিয়ে বলে, যারা হিন্দি ভাষার মর্যাদা রক্ষার
হিন্দি ভাষার অস্তিত্বকে বজায় রাখার চেষ্টা করে, তারা চেষ্টা করে যাচ্ছে হিন্দি ভাষা থেকে বিদেশি শব্দকে বর্জন করার, বাদ দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। এই লাইনটা তোমরা দাগ দাও, তোমরা দাগ দেবে। হিন্দি উপস্থিত সে চেষ্টাটা করছেন, এটা দাগ দাও। প্রশ্ন লেখো, হিন্দি কোন চেষ্টা করছেন? হিন্দি কোন চেষ্টা করছেন? তাহলে উত্তরটা বলা হলো যে হিন্দি চেষ্টা করছেন হিন্দি ভাষা থেকে আরবি, ফার্সি, ইংরেজি মানে বিদেশি শব্দ তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। যেসব বিদেশি শব্দ ইতিমধ্যে হিন্দি ভাষায় প্রবেশ করেছে সেগুলোকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তো সেই কাজে বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন। দাগ দাও, বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন। তাহলে বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন। বহু সাহিত্যিক কোন কাজে উঠে পড়ে লেগেছেন? না হিন্দি ভাষা থেকে আরবি, ফার্সি, ইংরেজি শব্দ অর্থাৎ বিদেশি শব্দ বর্জন করার, তাড়িয়ে দেওয়ার কাজে উঠে পড়ে লেগেছেন। তাহলে বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন, এই প্রশ্নের উত্তর যা হবে হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করছেন, উত্তর একই হবে। দুটো প্রশ্নের উত্তর একই হবে কি, তাই তো? হিন্দি উপস্থিত কোন চেষ্টা করছেন এটা, আর বহু সাহিত্যিক কোন কাজে উঠে পড়ে লেগেছেন, এই দুটো প্রশ্নের উত্তর একই হবে কি, তাই তো? তাহলে বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন কি করতে? না হিন্দি থেকে আরবি, ফার্সি, ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য। এই তিনটে শব্দকে ব্র্যাকেটে রাখো, আরবি, ফার্সি আর ইংরেজি। আরবি, ফার্সি আর ইংরেজিকে তাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। চেষ্টাটার ফল আমি হয়তো দেখে যেতে পারবো না। আমি মানে কে? লেখক সৈয়দ মুজতবা আলী। তো লেখক দেখে যেতে পারবেন না, কেন বলছেন? কেন বলছেন? রাইট। তারপরে চেষ্টা করতে করতে তার সুফল পাওয়ার যখন সময় আসবে ততদিনে হয়তো অনেকগুলো বছর কেটে যাবে, অনেকটা সময় অতিক্রান্ত হয়ে যাবে। ততদিনে লেখক জীবিত নাও থাকতে পারেন, বেঁচে নাও থাকতে পারেন। তাই লেখক বলছেন চেষ্টাটা তো করছে, আর এই চেষ্টার যে ফলটা, চেষ্টার যে সুফলটা, সেটা যে 2-1 বছরের মধ্যে পাওয়া যাবে এমনটা নয়, কারণ কাজটা কঠিন। অসম্ভব না হতে পারে, কিন্তু কঠিন কাজ। তো কঠিন কাজকে সহজ করতে, কঠিন কাজকে সহজ করে তাকে বাস্তবায়িত করতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তো অনেকগুলো বছর চলে যেতে পারে। তো ফলে আদৌ ফলটা কি হলো সেটা দেখার জন্য লেখক হয়তো তখনও বেঁচে নাও থাকতে পারেন। এই লাইনটা দাগ দাও, চেষ্টাটার ফল আমি হয়তো দেখে যেতে পারবো না, দাগ দাও। এটার প্রশ্ন লেখো, কোন চেষ্টার কথা বলা হয়েছে? কোন চেষ্টার ফল? কোন চেষ্টা? কি চেষ্টা? তাহলে চেষ্টাটা হলো ওই আগের যে প্রশ্নের উত্তর সেটাই হবে। হিন্দি ভাষা থেকে কি চেষ্টা? আরবি, ফার্সি, ইংরেজিকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা। তাহলে তিনটে প্রশ্নের উত্তর একই, তো ফলে একটা লিখলেই বাকি দুটো অথবা করে নিলেই হবে। আমার তরুণ পাঠকেরা নিশ্চয়ই দেখে যাবেন এই যে চেষ্টাটার ফল ভালো হলো না মন্দ হলো, সম্ভব হলো না অসম্ভব হলো, সেই ফলটা লেখকের যারা তরুণ পাঠক অর্থাৎ উঠতি বয়সী যারা, নবাগত যারা, কম বয়সী যারা, তারা ততদিনে বার্ধক্যে পৌঁছাবেন, বৃদ্ধ কিন্তু তারা দেখতে পাবেন, আর লেখক ততদিনে মারা গেছেন, তো দেখতে পাবেন না। তাহলে আমার তরুণ পাঠকেরা নিশ্চয়ই দেখে যাবেন, এটাও দাগ দাও। আমার তরুণ পাঠকেরা নিশ্চয়ই দেখে যাবেন, দাগ দাও। প্রশ্ন লেখো, তরুণ পাঠকেরা কি দেখে যাবেন? এটাও আগের প্রশ্নগুলোর মতোই একই উত্তর। তাহলে তরুণ পাঠকেরা নিশ্চয়ই দেখে যাবেন যে হিন্দি থেকে বিদেশি শব্দ আরবি, ফার্সি, ইংরেজি তাড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে কিনা। ফল যদি ভালো হয় তখন
তারা না হয় চেষ্টা করে দেখবেন। ফল যদি ভালো হয় যে হিন্দি থেকে বিদেশি শব্দ তাড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে, আরবি, ফার্সি, ইংরেজি, তাহলে হিন্দি যদি পারে, হিন্দি থেকে তাড়িয়ে দিয়ে হিন্দি যদি পারে বিদেশি ভাষার শব্দের প্রভাব মুক্ত করতে, তাহলে আমাদের যারা তরুণ পাঠক মানে বাংলা সাহিত্যের যারা, তারা নিশ্চয়ই হিন্দি সাহিত্যিকদের মধ্যে, হিন্দি ভাষার হিন্দি সাহিত্যের সাহিত্যিকদের মধ্যে তারাও চেষ্টা করবে। তো বলো তারা কি চেষ্টা করবে? হিন্দিকে যদি বাংলা থেকে, রাইট, তারা চেষ্টা করবে হিন্দির মতো আমাদের ভাষা বাংলা থেকে এই বিদেশি শব্দ তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমি বোধহয় এতদিন বাঁচবো না, আমার বোধহয় দেখে যাওয়ার মতো সৌভাগ্য হবে না। যাই হোক, ফল যদি ভালো হয় তাহলে তখন তারা না হয় চেষ্টা করবেন। এই লাইনটা দাগ দিতে বললাম, এটাও দাগ দাও। ফল যদি ভালো হয় তখন তারা না হয় চেষ্টা করে দেখবেন, দাগ দাও। আর এটার প্রশ্ন লেখো, কারা কি চেষ্টা করে দেখবেন, কারা কি চেষ্টা করে দেখবেন। এটা আগেরগুলোর মতো উত্তর নয়, এটা আলাদা। কারা? বাঙালি, তরুণ বাঙালি সাহিত্যিকরা, তারা চেষ্টা করে দেখবেন বাংলা থেকে বিদেশি শব্দ, আরবি, ফার্সি, ইংরেজি, এগুলোকে তাড়ানোর চেষ্টা করে দেখবেন। বলা বাহুল্য, এই যে আরবি, ফার্সি, ইংরেজি অর্থাৎ বাংলা ভাষার মধ্যে বিদেশি শব্দ গ্রহণ করার যে প্রবণতা, সেই প্রবণতাটা কেমন সেটা বোঝানোর জন্য এখানে কতগুলো উদাহরণ দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলা ভাষায় বিদেশি শব্দ গ্রহণ করা ঠিক না বেঠিক, উচিত কি অনুচিত, তো সেই প্রসঙ্গে এক একজন তাদের এক এক রকমের যে মত পোষণ করেছেন, এক একজন এক এক রকমভাবে বলেছেন। বলা বাহুল্য মানে এই প্রসঙ্গে বলা যায়, বলা বাহুল্য বলতেই হয়, রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর স্বচ্ছন্দে লিখেছেন, মানে একেবারে সাবলীলভাবে, কোথাও কোনো সাবলীলভাবে, মানে একবার লিখেই গেছেন, তার মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই, নির্বিঘ্নে নিশ্চিন্তে একেবারে স্বচ্ছন্দে লিখেছেন। স্বচ্ছন্দে তিনি লিখেছেন বলতে বাংলায় স্বচ্ছন্দে এরকম বিদেশি শব্দ প্রয়োগ করে গেছেন, আটকায়নি, আটকানোর চেষ্টাও করেননি। তিনি লিখেছেন আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের কর্তার ভূত বলে একটা গল্প আছে, যেটা বর্তমানে ক্লাস 11-এ সিলেবাসে রয়েছে, একাদশ শ্রেণী ক্লাস 11-এ সিলেবাস রয়েছে। কি নাম? কর্তার ভূত। তো সেখানে একটা লাইন আছে, যে লাইনটা এইটা, আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকে রক্ত দিয়ে। কর্তার ভূত, একটা ভূতগ্রস্ত রাজ্য, মানে রাজ্যে যিনি কর্তামশাই ছিলেন, রাজ্যের শাসক, তিনি মারা গেছেন। তিনি মারা যাওয়ার পরে দেবতার দয়ায় রাজ্যবাসীর ঘাড়ের ওপরে সেই কর্তার ভূতটা চেপে রয়েছে, মানে কর্তার ভূতকে চাপিয়ে রাখা হয়েছে। কর্তার ভূতকে রাজ্যবাসী তাদের ঘাড়ের উপরে চাপিয়ে নিয়ে দিব্যি নিশ্চিন্তে আছে। এমন সময় জানলা খুললে এদিকে পূর্ব দিকে জানলা খুললে ভূত ঢুকবে, হিসাব করে গেলে স্যার রাক্ষস আসবে, স্যার এরকম অনেক নিয়ম ছিল। পরে 11-এ আরো ডিটেলে আলোচনা হবে, এখন একটু শোনো আমি যেটা বলতে চাইছি। তো সেই রাজ্যে রাজ্যবাসীকে খাজনা দিতে হচ্ছে, খাজনা দিতেই হবে। রাজ্যবাসী তো একেবারে শোষণে জর্জরিত, তাদেরকে নিঃশেষ করে ফেলা হয়েছে, তারপরেও খাজনা দিতে হবে। তো সেই খাজনা তারা কি করে দেবে, প্রশ্ন তারা করেছিল, কিন্তু সেই প্রশ্নের উত্তর দেওয়া হয়নি, বরং তাদেরকে বলা হয়েছে যেভাবে খাজনা দিতে হবে, দরকার হলে আব্রু দিয়ে খাজনা দিতে হবে। আব্রু, আব্রু মানেই ইজ্জত, ইজ্জত মানেই ইমান, মানে সম্মান, মান সম্মান দিয়ে, বুকের রক্ত দিয়ে, মানে জীবন দিয়ে দিতে হবে।
তুমি মরে যাও তাও তোমাকে খাজনা তো দিতে হবে। তাহলে আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। তাহলে আব্রু, ইজ্জত, ইমান এই শব্দগুলো বাংলা শব্দ নয়, এগুলো বিদেশি শব্দ। তাহলে রবীন্দ্রনাথ কি করলেন? বাংলা ভাষায় স্বচ্ছন্দে বিদেশি শব্দ প্রয়োগ করে গেলেন। বোঝা গেল ব্যাপারটা? এই লাইনটা দাগ দাও, রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন, দাগ দাও। আর প্রশ্ন লেখো, রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে কি লিখেছেন? যেটা আছে ওই লাইনটাই পুরোটা লিখে দেবে। রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকে রক্ত দিয়ে। ব্যাখ্যা করার দরকার নেই, ব্যাখ্যা করলে ওই কর্তার ভূত, ওই গল্প, ওই গল্পের কাহিনী, ওই গল্পের বিষয় টেনে নিয়ে আলোচনা করতে হবে, সেটা তোমাদের পক্ষে সম্ভব নয়। লেখারও দরকার নেই, ভারাক্রান্ত করবে না, যা আছে তাই। 1 নম্বরের প্রশ্ন, কি লিখেছিলেন? আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকে রক্ত দিয়ে। বড়জোর আমরা এটা এইভাবে লিখতে পারি, লেখার পরেই আমরা লিখে দিতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুর স্বচ্ছন্দে আব্রু, ইজ্জত, ইমান এইসব বিদেশি শব্দ বাংলায় প্রয়োগ করে গেছেন। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নজরুল ইসলাম, নজরুল ইসলাম বাংলা ভাষায় ইনকিলাব এই শব্দকে প্রয়োগ করেছেন। কোন শব্দ প্রয়োগ করেননি? না, ইনকলাব নয়, ইনকলাব এই শব্দটাকে সরাসরি গ্রহণ না করে, সরাসরি অন্তর্ভুক্ত না করে, উনি এই ইনকলাব শব্দটাকে একটু পরিবর্তন করে বাংলায় অন্তর্ভুক্ত করেছেন। তাহলে ইনকলাব সেটাকে একটু পরিবর্তন করে ইনকিলাব এই শব্দটাকে পরিবর্তন করে অন্তর্ভুক্ত করেছেন। তো পরিবর্তন করেই যোগ করুক, তো তিনি কি করলেন? বিদেশি শব্দ তো প্রয়োগ করলেন, তাই না? নাকি বর্জন করলেন? তো তিনি তো বিদেশি শব্দ প্রয়োগ করলেন। আর নজরুল ইসলামের বহু রচনায় অনেক আরবি, ফার্সি শব্দ ব্যবহার তিনি করেছেন। তাহলে নজরুল ইসলাম ইনকিলাব, ইনকলাব নয়। আবার নজরুল ইসলাম শহীদ শব্দটাকেও বাংলায় ঢুকিয়ে গিয়েছেন। শহীদ শব্দটা বাংলা ভাষার শব্দ নয়, এটা বিদেশি ভাষার শব্দ। শহীদ এই শব্দটাকেও বাংলায় ঢুকিয়েছেন। তাহলে নজরুল ইসলামের প্রবণতাটা আমরা বুঝতে পারছি। তাহলে তিনি চেয়েছিলেন যে বাংলা ভাষায় বিদেশি শব্দ, আরবি, ফার্সি, উর্দু এগুলো ঢুকুক, বাংলা আরও সমৃদ্ধ হোক। তার যে প্রবণতা, তার যে ইচ্ছে, সেটা তার মতো করে তিনি ব্যক্ত করেছেন এইভাবে কাজের মধ্য দিয়ে। তাহলে আমরা দাগ দেব নজরুল ইসলাম, এই নামে দাগ দাও, নজরুল ইসলাম কথাটাতে দাগ দাও। আর এই নজরুল ইসলাম এইটুকু দাগ দিয়ে এটা থেকেই প্রশ্ন লেখো যে নজরুল ইসলাম কি করেছিলেন? কি করেছিলেন মানে অবশ্যই এই প্রসঙ্গে লিখতে হবে বাংলা ভাষায় কোন শব্দ প্রয়োগ করেছিলেন আর কোন শব্দের একটু পরিবর্তন করে প্রয়োগ করলেন। বিদ্যাসাগর, বিদ্যাসাগর সম্পর্কে কি বলা হয়েছে? বিদ্যাসাগর কিভাবে প্রয়োগ করেছিলেন? বিদ্যাসাগরে দাগ দাও। তাহলে বিদ্যাসাগর বাংলা ভাষায় বিদেশি শব্দের অনুপ্রবেশ বা অন্তর্ভুক্তি প্রসঙ্গে কি বলেছিলেন, বা তিনি কিভাবে বাংলা ভাষায় বিদেশি শব্দকে প্রয়োগ করতেন? বিদ্যাসাগর সাধু রচনায় বিদেশ, হ্যাঁ বলো স্যার, আরেকবার প্রশ্নটা বলো। বিদ্যাসাগর বাংলা ভাষায় বিদেশি শব্দ প্রয়োগ কিভাবে করতেন? বিদেশি শব্দের প্রয়োগ কিভাবে করতেন? তো বিদ্যাসাগর সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না। তার মনে হয়েছিল সাধু রচনায় সংস্কৃত শব্দ রয়েছে, তাহলে সাধু রচনা মানে সেখানে হচ্ছে সংস্কৃত শব্দবহুল, সেখানে বিদেশি শব্দ ব্যবহার করা যাবে না, একবারে নির্ভেজাল রাখতে হবে, খাঁটি রাখতে হবে। কিন্তু তিনি তো বাংলা ভাষায় বিদেশি শব্দ প্রয়োগ করতে চেয়েছিলেন। তাহলে বিদেশি শব্দ প্রয়োগ করতে চেয়েছিলেন কিভাবে? না, বেনামিতে লেখা অসাধু রচনায়। বেনামিতে মানে নিজের নামে নয়, ছদ্মনামে, পরিবর্তিত নামে তিনি কি করেছিলেন? না, অসাধু রচনায়। তাহলে অসাধু রচনা মানে কোন ভাষা? চলিত ভাষা, চলিত বাংলা ভাষা। তো সেই অসাধু রচনায় চুটিয়ে চুটিয়ে একবারে মন ভরিয়ে বিন্দাস লিখে গেছেন
আর বিদেশি শব্দ ব্যবহার করেই গেছেন। তাহলে তিনি চুটিয়ে আরবি ফার্সি ব্যবহার করতেন। এটাও ক্লিয়ার বিদ্যাসাগর সম্পর্কে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। একজন বড় বড় লেখক এইভাবে কিন্তু বাংলা ভাষায় বিদেশি শব্দ প্রয়োগ করছেন। কেউ আবার সাধু রচনাকে বাদ দিলেও অসাধু রচনাতে চুটিয়ে বিদেশি শব্দ প্রয়োগ করে যাচ্ছেন। আর অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী, নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত, এই হরপ্রসাদ শাস্ত্রী সম্পর্কে তোমাদের অবশ্যই জেনে রাখা উচিত, বা তোমরা অবশ্যই জানো। আমরা বাঙালি, আমাদের ভাষা বাংলা, আমাদের সাহিত্য বাংলা, আমাদের বাংলা ভাষার যে প্রাচীন গ্রন্থ রয়েছে, কি নাম তার? চর্যাপদ। রাইট, চর্যাপদ। এই চর্যাপদ গ্রন্থটা যিনি আবিষ্কার করেছিলেন তিনি হলেন হরপ্রসাদ শাস্ত্রী। তাহলে হরপ্রসাদ শাস্ত্রী আমাদের বাংলা ভাষার প্রাচীনতম গ্রন্থ চর্যাপদের আবিষ্কারক। 1907 খ্রিস্টাব্দে 1907 খ্রিস্টাব্দে তিনি চর্যাপদ গ্রন্থটা আবিষ্কার করেছিলেন নেপালের রাজ দরবারের লাইব্রেরি থেকে, যেটা আমাদের বাংলা ভাষার প্রাচীনতম গ্রন্থ। যদিও সেই গ্রন্থে যে বিষয় উঠে এসেছে সেটা কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাধনার তত্ত্বকথা, কিন্তু বাংলা ভাষায় লেখা, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। তো এই হরপ্রসাদ শাস্ত্রী, যিনি একজন বাঙালি হিন্দু পণ্ডিত, যিনি শাস্ত্রবিদ, যিনি সাহিত্যিক, তো তিনি বাংলা ভাষায় বিদেশি শব্দ প্রয়োগ সম্পর্কে কি বলেছিলেন? তিনি বলছেন, আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহাম্মুখী বলে মনে করতেন। আহাম্মুখী মানে কি? বোকামি, নির্বুদ্ধিতা। বোকামি, নির্বুদ্ধিতা, এক অর্থে মূর্খের মতো আচরণ, বুদ্ধিহীনের মতো আচরণ। এই আহাম্মুখী কথাটাকে ব্র্যাকেটে রাখো, মানেও দিতে পারে। আর জিহাদ শব্দটাকেও ব্র্যাকেটে রাখো। জিহাদ মানে হচ্ছে ধর্মযুদ্ধ। হ্যাঁ বলো, ধর্মযুদ্ধ। তবে এখানে ধর্মযুদ্ধ অর্থে নয়, এখানে বলা হয়েছে রীতিমতো যুদ্ধ ছুড়ে দেওয়া, যুদ্ধ ঘোষণা, একবারে হুঙ্কার দিয়ে যুদ্ধ ঘোষণা করে দেওয়া, যে যারা বাংলা ভাষায় আরবি ফার্সি শব্দকে গ্রহণ করার বিরুদ্ধে কথা বলে বা বর্জন করা, বাদ দেওয়ার কথা বলে, তাদের বিরুদ্ধে এক অর্থে জিহাদ ঘোষণা করে দিয়েছেন হরপ্রসাদ শাস্ত্রী। তো পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা কে আহাম্মুখী মনে করতেন। মানে যারা মনে করতেন যে আরবি ফার্সি শব্দকে বাংলা ভাষায় রাখা যাবে না, তাদের বিরুদ্ধে হরপ্রসাদ শাস্ত্রী বলেছিলেন। তারা যে কাজটা করছে সেই কাজটা কি না, আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে তারা জিহাদ ঘোষণা করেছিলেন। মানে তারা কিছুতে আরবি ফার্সি শব্দকে বাংলায় মানতে চাইছিলেন না। তাদের কাজকে হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন বোকামি, আহাম্মুখী, এটা উচিত নয়। আরে বাংলা ভাষায় আরবি ফার্সি শব্দ আছে, অনেক আছে, এটা তো থাকবেই, কারণ দীর্ঘকাল ধরে তো পাঠান মোগলেরা শাসন করেছে, তো তাদের ভাষার শব্দ আমাদের বাংলা ভাষায় প্রচুর আছে। তো তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা মানে বোকামি। খুঁজে এখন বের করতে হবে কত বাংলা শব্দে এইসব আরবি ফার্সি শব্দ আছে। দেখা যাবে এইগুলো খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে ভাষাটা হয়ে যাবে কি দৈন্য, আমাদের বাংলা আরো দৈন্য হয়ে যাবে, হালকা হয়ে যাবে। আরে যা আছে থাক, কিন্তু নতুন যাতে না নেওয়া হয় তার জন্য চেষ্টাটা করো। নতুন আমরা আর খুব বেশি নেব না, এই চেষ্টা, যেটা আছে সেটা থাকুক। বুঝতে পারছো কি বলছি? যেটা আছে সেটা থাকুক। বহুকাল ধরে, বহুদিন ধরে মানুষ এদেশে রয়েছে,
বহুদিন ধরে, বহুকাল ধরে, বহু বছর ধরে বহু মানুষ রয়েছে যারা ওপার বাংলা থেকেই হোক বা অন্য দেশ থেকেই হোক চলে এসেছে, কিন্তু তারা এখানে আছে, তাদের রেশন কার্ড আছে, তাদের আধার কার্ড আছে, তাদের অনেকের হয়তো কার্ড নেই, কিন্তু তারা এখানে দীর্ঘদিন ধরে আছে। তো এখন যদি বলা হয় এই খুঁজে খুঁজে আজ থেকে 20 বছর আগে, 50 বছর আছে আগে থেকে যারা আছে ওদেরকে তোলো, কান ধরে এখান থেকে বের করে দাও, হটাও, না স্যার সম্ভব সম্ভব না? না সম্ভব, সবই সম্ভব। ন্যায়সঙ্গত না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সম্ভব তো অবশ্যই, কিন্তু এটা মানবিক নয়, এটা সত্যি অমানবিক। হ্যাঁ, এটা নিষ্ঠুরতা, এটা অমানবিকতা। যদি আধার কার্ড থাকে, যদি রেশন কার্ড থাকে, যদি ভোটার কার্ড থাকে, তো এখানকার নাগরিক তো সে হয়েই গেছে। এখন যদি বলা হয় না আপনার ভোটার কার্ডটা অরিজিনাল, কার বাড়ি থেকে আওয়াজ আসছে, আপনার ভোটার কার্ডটা অরিজিনাল, কিন্তু আপনার ভোটার কার্ডটা আপনার তো হওয়ার কথা নয়, আপনি তো এখানকার নন, এখানে তো ছিলেন না, তাহলে আপনার ভোটার কার্ডটা যে করিয়ে দিয়েছে, যেভাবে করিয়ে দিয়েছে, নিশ্চয়ই সেখানেই কিন্তু গন্ডগোল আছে। চলো তাকে ধরি, সে তুমি তাকে ধরো, যাকে খুশি ধরো গে, কিন্তু আমি আজকের বহু বছর এখানে আছি, আমি এই দেশকে ভালোবেসে ফেলেছি, এটা আমার দেশ, এখান থেকে আমি যাচ্ছি না। আমি চাকরি করি, কাজ করি, কর্ম করি, আমি এখান থেকে যাব না। যদি এখান থেকে পিটিয়ে বের করে দাও, এখানে শুয়েই থাকবো, উঠবোই না, যাবোই না, যাবোই না। হ্যাঁ, তার থেকে যেটা ন্যায়সঙ্গত হওয়া উচিত, যুক্তিসঙ্গত হওয়া উচিত, ঠিক আছে, তুমি এখন থেকে একটা টাইম লাইন করে দাও। আজ থেকে পুরো ডিক্লেয়ার করে দেওয়া হলো যে এরপর থেকে যারা ঢুকবে, যারা অনুপ্রবেশ করবে, যারা আসবে, তাদেরকে একেবারে ব্লক করে দেওয়া হলো, কান ধরে ওইখানে ছুঁড়ে ফেলে দেবো, কাঁটা তাড়ে। নেংটি ইঁদুরের মতো, নেংটি ইঁদুরগুলো দেখবে, ছোট ছোট ইঁদুরগুলো হয় না, রান্নাঘরে টুকটুক টুকটুক করে ঢুকে যায়, ছোট্ট ছোট ইঁদুরগুলো, হ্যাঁ, নেংটি ইঁদুর। অনেক সময় দেখবে নেংটি ইঁদুরের কানটা ধরে বা ল্যাজটা ধরে আমরা এরকমভাবে যা ছুঁড়ে ফেলে দিয়ে দেবো। তাহলে এটা যুক্তিসঙ্গত, কিন্তু তুমি আজ থেকে বলবে 50 বছর আগে থেকে কিন্তু আমরা ঠিক করলাম, 50 বছর আগে থেকে এখান থেকে ধরে এখান থেকে হটানো হবে। আরে বাবা, তখন তো আমাদের প্রত্যেকের মধ্যে একটা আশঙ্কা তৈরি হবে, আদৌ 50 বছর থেকে আমাদের সমস্ত কিছু আছে কি না, আছে তো বাবা, যদি না থাকে, যদি আমাদেরকে এদেশের বাসিন্দা হওয়া সত্ত্বেও যদি হটিয়ে দেওয়ার চেষ্টা করে, কোথাও না কোথাও একটা আশঙ্কা, ভয় কিন্তু অনেক সময় কাজ করে। হয়তো আমরা ঠিক, আমাদের সবই আছে, তাও যদি কোনো কারণে ভুল হয়ে যায়, তাহলে তো হ্যারাসমেন্টের শেষ নেই, তাই না? তাহলে এখন থেকে হোক, একটা নির্দিষ্ট টাইম থেকে হোক, 50 বছর আগে থেকে, 100 বছর আগে থেকে, 20 বছর আগে থেকে না, এখন থেকে হোক, এখন থেকে। তাহলে এখন মানে বুঝতে পারছো তো ব্যাপারটা? এখন থেকে হোক, এই এখন থেকে যদি হয়, তাহলে কিন্তু এত গন্ডগোল, এত চিৎকার, এত সমালোচনা, এত হই হট্টগোলটা হওয়ার কথাই না। কিন্তু আজ থেকে যদি আমি বলি এত বছর আগে থেকে শুরু হবে, তাহলে তো সমস্যা। যেন এরকম এইরকম হয়তো হয়ে বসবে যে ঠক বাজতে গাঁও যার, দেখা যাবে সারা দেশে 50%, 60%, 70% দেখা যাচ্ছে সবই যেন বাইরে থেকে এসছে, অন্য দিক থেকে এসছে, বাস তাহলে সবাইকে বের করে দাও। যাই হোক, আমরা এখানে ভাষায় বিদেশি শব্দ, সেই শব্দগুলোকে হটানোর প্রসঙ্গে আমরা আলোচনা করলাম, আমাদের দেশ থেকে কাকে হটানো হবে আর কাকে হটানো হবে না। তো যাই হোক, বিষয়টাও বিতর্কিত ব্যাপার, তো কেউ মানতে পারবে, কেউ মানতে নাও পারে, সেটা আমি আমার এই জায়গার পড়ানোর প্রসঙ্গে বললাম। এখানে আমরা দেখতে পাচ্ছি কেউ বলতেই পারে, কি বলতে পারে,
না বাংলা ভাষা থেকে বিদেশি শব্দকে হটাও। কিন্তু বড় বড় সাহিত্যিকরা কি বলছেন, না 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 না, হটানোর দরকার নেই। কেউ কেউ বলছেন কি, আমরা চলিত ভাষায় চুটিয়ে ব্যবহার করব বেনামিতে, কিন্তু সাধু ভাষা ব্যবহার করবো না। সেটা তার তার মতাদর্শ, তার নিজের পথ রাস্তা, তিনি এটা সিদ্ধান্ত নিয়েছেন নিজের মতো করে ব্যক্তি হিসেবে। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার মতো সিদ্ধান্ত নিয়েছেন, তার মতো প্রয়োগ করে যাচ্ছেন। আবার নজরুল ইসলাম আবার কোথাও কোথাও শব্দের একটু পরিবর্তন করে প্রয়োগ করে যাচ্ছেন বিদেশি শব্দ। হরপ্রসাদ শাস্ত্রী আবার রীতিমতো আওয়াজ তুলেছেন যে যারা আরবি ফার্সির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছে, মানে আরবি ফার্সিকে হটানোর চেষ্টা করছে, আওয়াজ তুলছে হটাতেই হবে, তারা বড় আহাম্মুক। আহাম্মক মানে বোকা, বোকা। আহাম্মক মানে বোকা, আর আহাম্মুখী মানে বোকামি করছে তারা। আলাল ও হুতমের ভাষা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। আলাল হুতম, আলাল আর হুতমের ভাষা, তাহলে কি বোঝা যাচ্ছে? আলাল আর হুতম দুটো কি গ্রন্থ না? হ্যাঁ, আলাল, এই আলালের পুরো নাম, এই গ্রন্থটার সম্পূর্ণ নাম হচ্ছে আলালের ঘরের দুলাল। আলালের ঘরের দুলাল কার লেখা গ্রন্থ? প্যারীচাঁদ মিত্র। প্যারীচাঁদ মিত্র। প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর। জানো, টেকচাঁদ, টেকচাঁদ, টাকে চাঁদ, টেকচাঁদ, টাকে চাঁদ। মাথায় যখন চুল থাকে না, চাঁদ বেরিয়ে যায়, চাঁদি, টাকে চাঁদ, টেকচাঁদ। যাই হোক, টেকচাঁদ ঠাকুর, প্যারীচাঁদ মিত্র। তো প্যারীচাঁদ মিত্রের লেখা ওই ঊনবিংশ শতাব্দীর সময়কালে যে প্রাচীন উপন্যাস ধারা শুরু হয়েছিল, সেই উপন্যাস ধারার অন্যতম একটি উপন্যাস হলো আলালের ঘরের দুলাল। হ্যাঁ, আলালের ঘরের দুলাল, আলালের ঘরের দুলাল। দুলাল মানে আদরের, আদরের ছেলে। হ্যাঁ, আলালের ঘরের দুলাল, একেবারে দুধে ভাতে মার্কা, খুব আদুরে ছেলে। হ্যাঁ, আদুরে, খুব আদুরে, খুব আদর যত্নে বড় হচ্ছে। তো আলালের ঘরের দুলাল এই গ্রন্থে, মানে এই উপন্যাসে। আর হুতম, হুতম এটাও একটা গ্রন্থ। পুরো নাম কি? হুতম প্যাঁচার নকশা। কার লেখা? কালী প্রসন্ন সিংহ। কালী প্রসন্ন সিংহের হুতম প্যাঁচার নকশা, এটা একটা নকশা জাতীয় রচনা ঊনবিংশ শতাব্দীর। এখানে একটু রঙ্গ কৌতুক ধর্মী বিষয় রয়েছে। তাহলে এই যে দুটো গ্রন্থে, দুটো রচনায় বিদেশি শব্দ বলো প্রয়োগ করা হয়েছিল কি হয়নি, কি মনে হচ্ছে? হয়েছিল, হয়েছিল। তাহলে আলাল এবং হুতম এর ভাষা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। তার মানে আলাল এবং হুতম এই দুটো গ্রন্থে প্যারীচাঁদ মিত্র আর কালী প্রসন্ন সিংহ দুজনে প্রচুর 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 বিদেশি শব্দ প্রয়োগ করেছেন। তারা দেখাতে চেয়েছিলেন যে বাংলা ভাষাকে সাধু ভাষার কবল থেকে, সাধু ভাষার চর্চা থেকে মুক্ত করে আমরা বের করে আনার চেষ্টা করব। মুখের ভাষাকে সাহিত্যের ভাষা করার যে চেষ্টা, যে উদ্যোগ, তাতে কিন্তু তারা অনেকখানি সফল হয়েছিল, করে দেখিয়েছিল। একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে কিন্তু আলাল আর হুতমের ভাষা নির্মিত হয়েছিল। তাহলে উদ্দেশ্যটা কি বোঝা গেল? সাধু ভাষার কবল থেকে মুক্ত করে চলিত ভাষায়, মানে মুখের ভাষা যেটা, সেই ভাষাতেই সাহিত্য রচনা করা। আর তার জন্য প্রচুর প্রচুর বিদেশি শব্দ প্রয়োগ করো। আর আমরা এখন কি করছি? আমরা এখন বাংলা বলতে গিয়ে বাংলাতে কিন্তু মাঝে মাঝে হিন্দি শব্দ প্রয়োগ করে বলে ফেলি, আবার ইংরেজি শব্দ তো বলি, ইংরেজি শব্দও বলি। অনেকে কি বলে? অনেকে বলে যে আমরা একটু স্ট্যান্ডার্ড ভাষা বলতে চাই, শুধু বাংলা বললে আমাদের স্ট্যান্ডার্ড
নষ্ট হবে। তাহলে একটু বাংলার সঙ্গে ইংরেজি হিন্দি মিশিয়ে বলো, মনে হবে বেশ একটু। এটা কেমন কথা সেলিব্রিটি হ্যাঁ, বাংলাতে ইংরেজি হিন্দি মিশিয়ে বলো, মনে হবে হ্যাঁ একটু শহুরে শিক্ষিত উচ্চ শিক্ষিত ছেলে মেয়ে। এই পরিচয় দেওয়ার প্রবণতাটা কিন্তু তৈরি হচ্ছে। একবারে নির্ভেজাল বাংলা কিন্তু বিশেষ করে এই নতুন প্রজন্ম, এই নিউ জেনারেশন কিন্তু ব্যবহার করতে চাইছে না। হ্যাঁ স্যার হ্যাঁ, একটু বেশ কথা বলতে থোড়ি ভালো লাগে। হ্যাঁ 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 বলা হবে একবারে, একবারে কেমন যেন গাইয়া গাইয়া। কি রে তুই একটু ভাষা সুন্দর করে বলতে পারিস না? গাইয়া কথাটা বাংলায় শুধু বলিস, বাংলা বলিস, বাংলার সঙ্গে ইংরেজি, তাহলে পড়াশোনাটা বোঝাবে কি করে? হ্যাঁ, যাই হোক, বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। দাগ দাও, লাইনটা দাগ দেবে। আলাল ও হুতমের ভাষা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল, এই লাইনটা দাগ দাও। আর প্রশ্ন লেখো, আলাল ও হুতম কি? আলাল ও হুতম কি? এই লাইনটার আরেকটা প্রশ্ন হবে, এটা একটা আলাদাভাবে আসতে পারে পরীক্ষায়। এটা যদি না আসে এটা বাদ দিয়ে আরেকটা প্রশ্ন লেখো। আলাল ও হুতমের ভাষা কোন বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল? বিশেষ উদ্দেশ্যটা কি? আলাল ও হুতমের ভাষা কোন বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল? লিখছো? হ্যাঁ স্যার স্যার মানে এই গ্রন্থগুলো কোন সময় লেখা হয়েছিল? ওই তো 19বিংশ শতাব্দীর দিকে বললাম। 19বিংশ শতাব্দী মানে এটা ওই ধরো 1820, 25, 30 এরকম সময়টাতে। সাধারণ বাংলা এ স্রোতে গা ঢেলে দেবে না বলে তার উল্লেখ এ স্থলে নিষ্প্রয়োজন। এ স্থলে মানে এই স্থানে, এই প্রসঙ্গে এই কথাটা নিষ্প্রয়োজন বলা প্রয়োজনহীন, অপ্রয়োজনীয়। প্রয়োজন নেই যে সাধারণ বাংলা এ স্রোতে। এ স্রোতে মানে কি? যেটা হচ্ছে সাধু ভাষাতে, শুধুমাত্র সাধু ভাষার শব্দ, সংস্কৃত ঘেঁষা শব্দগুলো ব্যবহার করা হয়েছে। কিন্তু সাধারণ বাংলা মানে যেটা চলিত ভাষা, সেখানে ওই সাধু ভাষার যে গতানুগতিক স্রোত, ওই স্রোতে সাধারণ বাংলা তথা চলিত বাংলা কিন্তু কি করবে না? গা ঢেলে দেবে না। তাহলে চলিত বাংলা কি করবে? বিদেশি শব্দ গ্রহণ করবে, গ্রহণ করবে। হ্যাঁ, কারণ মুখের ভাষাতে আমরা অনেক বিদেশি শব্দ বলি বাংলা বলতে বলতে। তো ফলে ইদানিং আজকাল দেখবে সাহিত্য চর্চাতে উপন্যাস, গল্প, নাটক, কবিতা দেখবে বাংলা ভাষায় একবারে নির্ভেজাল বাংলা ভাষার লাইন কিন্তু প্রয়োগ হচ্ছে না। সেখানে দেখবে একবারে মুখের ভাষা, শহুরে ভাষা, উচ্চ শিক্ষিতের ভাষা বাংলায় দেখবে উপন্যাসের ক্ষেত্রেও নাটকের ক্ষেত্রেও কিন্তু অনেক ইংরেজি শব্দ, টার্ম কিন্তু ব্যবহার করা হচ্ছে। মানে এই যে ইদানিং যে সাহিত্য চর্চার কথা বলছি, সেই চর্চা হচ্ছে যুগের বা সময়ের উপযোগী, সময়ের সঙ্গে তাল মিলিয়ে, যুগের সঙ্গে তাল মিলিয়ে আমরা যেমন আজকালকার ছেলেমেয়েরা বাংলায় ইংরেজি শব্দ ব্যবহার করি, সাহিত্যেও কিন্তু সেরকম ব্যবহার করা হচ্ছে কি না? ইদানিং লেখাটেখাগুলো যদি পড়ে দেখো, বিশেষ করে স্টাইলটাই বদলে যাচ্ছে, প্যাটার্নটাই বদলে যাচ্ছে। এখানকার উঠতি বয়সীরা যে ধরনের সাহিত্য চর্চা করছে, সেই ধরনের সাহিত্য চর্চাতে অনেক শব্দ ব্যবহার করছে যেগুলো ইংরেজি ভাষার শব্দ। আমাদের যে সত্যজিৎ রায়ের গ্রন্থগুলো সেগুলো তো ইংরেজি শব্দ ব্যবহার আছে। আর এখন তো আরো বেশি। এখন তো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, টুইটার, ইনস্টাগ্রাম, এই সমস্ত কিছুর দৌলতে আমরা কি না জানি না, কি না জানি, সবই জানি। কি জানি না এমন কিছু জানি না নেই আমাদের কাছে। চোখের সামনে আমরা কত কি দেখি, কত কি শুনি, কত কি শিখি। আজকালকার ছেলে মেয়েদের মুখে তো সেই সমস্ত অশ্লীল শব্দ আটকায় না,
অনায়াসে তারা ফেসবুকে এসে বলতে পারে বাজে বাজে শব্দ, অশ্লীল শব্দ, অশ্লীল। হ্যাঁ হ্যাঁ, আটকায় না, কোনো কিছু আটকায় না, যে একদম সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে এত দুনিয়ার মাঝে এই যে শব্দগুলো ব্যবহার করতেও তো আটকাবে না, আটকায় না। স্কুলে, রাস্তাঘাটে, হ্যাঁ আমরা কিন্তু দেখতে পাই রাস্তাঘাটে স্কুলে বড়দের সম্মান না দিয়ে হ্যাঁ সামনেই রীতিমতো অশ্লীল শব্দ ব্যবহার করছে। অশ্লীল, যা শ্লীল নয় তাই তো অশ্লীল। শ্লীল মানে কি? শ্লীল মানে কি? শ্লীল না, শ্লীল, শ্লীল মানে হচ্ছে যেটা রুচিশীল, ভদ্র রুচিশীলকে বলা হয় শ্লীল, শ্লীল। আর যেটা অভদ্র রুচিহীন সেটাই অশ্লীল, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ। তাহলে সাধারণ বাংলা এই স্রোতে গা ঢেলে দেবে না বলে তার উল্লেখের স্থলে নিষ্প্রয়োজন। সাধারণ বাংলা যেভাবে চলছে চলুক গে। এবং হিন্দির বঙ্কিম, হিন্দি সাহিত্যের বঙ্কিম নামে পরিচিত কে বলো? হ্যাঁ, প্রেমচন্দ্র বা প্রেমচাঁদ, মুন্সি প্রেমচাঁদ। আমাদের এখানে শিলিগুড়িতে মুন্সি প্রেমচাঁদ কলেজ আছে। মুন্সি প্রেমচাঁদের নামে কলেজ আছে। পরে কি ওই কলেজে ভর্তি হবে নাকি রে? কি সুন্দর নামটা দেখেছিস, মুন্সি প্রেমচাঁদ। মুন্সি বাদ দিয়ে দাও, চাঁদও বাদ দিয়ে দাও, ওই কলেজে ভর্তি হলে কি শিখবি ভাব। না, মুন্সি প্রেমচাঁদ কলেজ খুব ভালো কলেজ, ভর্তি হলে হতে পারো। হ্যাঁ, মজা করলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে হিন্দি সাহিত্যের একজন লেখক যার নাম মুন্সি প্রেমচাঁদ, কিন্তু মুন্সি প্রেমচাঁদ এই লেখকের আসল নাম নয়। এই হিন্দি সাহিত্যের লেখকের আসল নাম কি? ধনপদ রায় শ্রীবাস্তব। ধনপদ রায় শ্রীবাস্তব। তো তিনি বাংলা সাহিত্যের বঙ্কিমের মতো, মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো হিন্দি সাহিত্যে সম্রাটের মতো বিরাজ করছেন। বলো, বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যে কি হিসেবে আমাদের কাছে পরিচিত পাঠকের কাছে? বঙ্কিমচন্দ্রকে আমরা কি বলি? সাহিত্য সম্রাট। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় বাংলা সাহিত্যে সাহিত্য সম্রাট। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেমন বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট, তেমনি হিন্দি সাহিত্যের সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত। হিন্দি সাহিত্যের বঙ্কিম মানেই সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত। কে, কি নাম? মুন্সি প্রেমচাঁদ বা প্রেমচন্দ্র ধনপদ রায় শ্রীবাস্তব। তাহলে হিন্দি সাহিত্যের বঙ্কিম কেন বলা হয়েছে ব্যাপারটা বোঝা গেল। বাংলা সাহিত্যে আমাদের সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেমন সাহিত্য সম্রাট নামে পরিচিত, ঠিক তেমনি হিন্দি সাহিত্যেও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত হিন্দি সাহিত্যে মুন্সি প্রেমচাঁদ। তাহলে মুন্সি প্রেমচাঁদ যিনি হিন্দি এবং উর্দু ভাষার সাহিত্যিক, তিনি কি করেছেন? তিনিও পর্যন্ত বিস্তর মানে প্রচুর আরবি ফার্সি ব্যবহার করেছেন। কোন ভাষায়? হিন্দি ভাষায়। তো হিন্দি ভাষা থেকে অনেক সাহিত্যিক বিদেশি শব্দ বর্জন করার জন্য, তাড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলেন, কিন্তু হিন্দি সাহিত্যের এমন একজন নাম করা লেখক সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদ কিন্তু হিন্দি থেকে আরবি ফার্সি শব্দ তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেননি, বরং আরো 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 আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন। এর স্থলে আর একটি কথা বলে রাখা ভালো, এই লাইনটা দাগ দাও। এর স্থলে আর একটি কথা বলে রাখা ভালো, লাইনটা দাগ দাও। প্রশ্ন লেখো, এর স্থলে কোন কথা বলে রাখা হয়েছে? কোন কথা বলা হয়েছে? কোন কথা বলে রাখার কথা বলা হয়েছে? এর স্থলে কোন কথা বলে রাখার কথা বলা হয়েছে? আগে হিন্দির বঙ্কিম স্বয়ং প্রেমচন্দ্র,
এই কথাটাকে ব্র্যাকেটে রাখো, এমসিকিউর প্রশ্ন হতে পারে ব্র্যাকেটে। হিন্দির বঙ্কিম স্বয়ং প্রেমচন্দ্র, এটা ব্র্যাকেটে রাখো। তাহলে এই স্থলে আরেকটি কথা বলে রাখা ভালো। তাহলে এই প্রসঙ্গে এই স্থানে লেখক আরেকটা কোন কথা বলেছেন না, রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে। রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে। রচনার ভাষা মানে একটা রচনার ভাষা কি হবে, সাধু ভাষা ধর্মী হবে, সাধু ভাষা ঘেঁষা হবে, নাকি সেখানে প্রচুর বিদেশি শব্দ ব্যবহার করা হবে, তো সেটা নির্ভর করে কার উপরে না, ওর বিষয়বস্তুর উপরে। বিদেশি শব্দ ব্যবহার করা হবে কি হবে না, মুখের ভাষা আর বিদেশি শব্দ চলিত শব্দ ব্যবহার করা হবে কি হবে না, সেটা কিন্তু বিষয়বস্তুর উপর নির্ভর করে। যেমন শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা সংস্কৃত শব্দ বহুল হবেই। শঙ্কর দর্শন, শঙ্কর দর্শন শঙ্করাচার্যের দর্শন, প্রাচীন সংস্কৃত পণ্ডিত দার্শনিক, কি নাম, শঙ্করাচার্য। শঙ্করাচার্য, তো শঙ্করাচার্যের লেখা যে দর্শন গ্রন্থ তাকেই বলা হচ্ছে শঙ্কর দর্শন। তাহলে শঙ্কর দর্শন, শঙ্করাচার্য তো প্রাচীন প্রাচীন সাহিত্যিক, প্রাচীন লেখক, প্রাচীন পণ্ডিত। তাহলে তিনি কোন ভাষাতে তার দর্শন লিখেছিলেন? সংস্কৃততে। তাহলে বলো, সংস্কৃততে যদি তিনি দর্শন লিখে থাকেন, সেই সংস্কৃত দর্শনে সেখানে কি প্রচুর বিদেশি শব্দ থাকবে নাকি সংস্কৃত শব্দ থাকবে? সংস্কৃত শব্দ থাকবে, সেখানে নিশ্চয়ই প্রচুর বিদেশি শব্দ থাকবে না। তাহলে শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা কিন্তু সংস্কৃত শব্দ বহুল হবে, কারণ শঙ্কর দর্শনের যে দর্শনের বিষয় সেটা কিন্তু সংস্কৃতমুখী। ব্র্যাকেটে রাখবে, শঙ্কর দর্শনের আলোচনা ভাষা সংস্কৃত শব্দ বহুল হবে, এটাকে ব্র্যাকেটে রাখো। পক্ষান্তরে মানে অন্য পক্ষে, অন্যদিকে মোগলাই রেস্তোরাঁর বর্ণনাতে ভাষা অনেকখানি হুতম ঘেঁষা হয়ে যেতে বাধ্য। মোগলাই, মোগলাই শব্দটা কোথা থেকে এসছে? মোগল থেকে। তাহলে মোগল, হ্যাঁ, মোগলের সময়কালে যে খাওয়ার মোগলাই, মোগলাই তো আমরা খাই এখন, তাহলে নিশ্চয়ই সেটা সংস্কৃত বা প্রাচীন যে ভারতের যারা সংস্কৃত পণ্ডিত তাদের খাবার দাবার নয় নিশ্চয়ই। তাহলে মোগলদের সময়কালে, তাহলে মোগলাই এই যে খাবার, রেস্তোরাঁয়, রেস্তোরাঁয় যে শব্দটা বা রেস্তোরাঁয় মোগলাই খাবার, তো এগুলো নিয়ে যখন আলোচনা হচ্ছে, বর্ণনা হচ্ছে, তখন কি এই সমস্ত আলোচনা বর্ণনা সংস্কৃত ভাষায় লিখবে? কি মনে হয়? নিশ্চয়ই না। তাহলে মোগলাই রেস্তোরাঁর বর্ণনাতে ভাষা কিন্তু অনেকটা হুতম ঘেঁষা হয়ে যেতে বাধ্য। হুতম ঘেঁষা মানে আরবি, ফার্সি, উর্দু বিভিন্ন শব্দ প্রয়োগ হবে, চলিত ঘেঁষা, চলিত ঘেঁষা, সংস্কৃত সাধু ভাষা ধর্মী নয়। বসুমতীর সম্পাদকীয় রচনার ভাষা এক। বসুমতী কি? এটা বসুমতী কি? একটা পত্রিকা। বসুমতী কি? পত্রিকা। হ্যাঁ, তাহলে বসুমতীর সম্পাদকীয় যে রচনা, বসুমতী এই যে পত্রিকা, এই পত্রিকায় যদি সম্পাদকীয় একটা রচনা বা প্রতিবেদন বেরোয়, আমাদের আজকালকার পেপারেও কিন্তু প্রতিবেদন লেখা হয়, দেখবে কিছু কিছু প্রতিবেদন আছে যে প্রতিবেদনগুলো কিন্তু সাধু ভাষায় লেখা হয়, সংখ্যায় কম কিন্তু লেখা হয়। আনন্দবাজারে এক জায়গায় ছোট্ট করে একদম সাধু ভাষাতে কঠিন কঠিন যে সংস্কৃত শব্দ, তৎসম শব্দ, এগুলো দিয়ে কিন্তু একটা প্রতিবেদন ছোট্ট করে লেখা হয়। আবার অনেকে সাধু ভাষায় প্রতিবেদন লেখে। তাহলে বসুমতী নামক পত্রিকার যে সম্পাদকীয় রচনার ভাষা, সেই রচনার ভাষাতে চলিত ভাষা নাকি সাধু ভাষার প্রয়োগ থাকবে? বলো। সাধু ভাষার প্রয়োগ থাকবে। আর সাধু ভাষার যদি প্রয়োগ থাকে, তাহলে সাধু ভাষার প্রয়োগ সেখানে সংস্কৃত শব্দ প্রচুর থাকবে। আর সংস্কৃত শব্দ তো আড়ম্বরপূর্ণ, গাম্ভীর্যপূর্ণ। হ্যাঁ, তাই বলছে বসুমতীর সম্পাদকীয় রচনার ভাষা এক। কিরকম? তাতে কিন্তু গাম্ভীর্য আছে। ব্র্যাকেটে রাখো বসুমতী, এটাকে ব্র্যাকেটে রাখো।
আর বসুমতীর সম্পাদকীয় রচনার ভাষা এক, এটাকে দাগ দাও। প্রশ্ন লেখো, বসুমতীর সম্পাদকীয় রচনার ভাষা কেমন? না, বসুমতীর সম্পাদকীয় রচনার ভাষা কেমন না, তাতে গাম্ভীর্য আছে, সেখানে সংস্কৃত শব্দ, তৎসম শব্দ ব্যবহার করা আছে বেশি, তাই গাম্ভীর্য আছে। কিন্তু হ্যাঁ, প্রশ্নটা হলো বসুমতীর সম্পাদকীয় রচনার ভাষা কেমন? বসুমতীর সম্পাদকীয় রচনার ভাষা কেমন হয়েছে? হ্যাঁ, শোনা যাচ্ছে না? দেখা যাচ্ছে না, আমাকে দেখা যাচ্ছে না? এই আমি মাঝে মাঝে এই যে আমি চেয়ারে দুলছি না, চলে যাচ্ছি পেছনের দিকে দুলতে। তাহলে তোমার ওখানে দেখা যাচ্ছে না? না স্যার, এখানে দেখা যাচ্ছে স্যার তুমি ক্যামেরা বন্ধ করে আছো। হ্যাঁ, গিলি 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 ছু, জাদু, ম্যাজিক, চলে আয়। এবার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? না স্যার, তারপরে স্যার আমি পিন করতে গেলাম স্যার, নেটের প্রবলেমের জন্য হচ্ছে। এবার দেখা যাচ্ছে, এই দেখ, এইবারে কিন্তু আমি সেই আরগাসের ম্যাজিক জাদু করে দিলাম। ওই যে কেউ এক জায়গায় দেখতে পাচ্ছেন, ওই জন্য আর এক জায়গায় ক্যামেরা অন করলাম, এটাই জাদু, ম্যাজিক। তো বাঁকা চোখের ভাষা ভিন্ন, একটু অন্যরকম। বাঁকা চোখের ভাষা, আরে বাস, বাঁকা চোখ, বাঁকা চোখ আবার কেমন? চোখ বাঁকিয়ে কথা বলে যারা, বাঁকা চোখ। বাঁকা চোখ মানে টেরা চোখে, মানে তীর্যক দৃষ্টিবান, মানে আর চোখে সরাসরি কি আর তাকাতে সবাই পারে? একটু একটু তো লজ্জা পায়, তাই কেউ কেউ বাঁকা চোখে তাকায় না। বুঝবি না তোরা, বয়স কম এখন। তো বাঁকা চোখের ভাষা একটু অন্যরকম, একটু ভিন্ন। তো বাঁকা চোখের ভাষাতে কি থাকে? চটুলতা। চটুলতা, চটুলতা মানে কি? না, চটুলতা মানে লঘু, মানে হালকা। গাম্ভীর্যপূর্ণ, সেটা হচ্ছে বসুমতীর সম্পাদকীয় রচনার ভাষায়। কিন্তু বাঁকা চোখের ভাষাতে একটু চটুলতা থাকে, মানে একটা হালকা চটুল ভাব থাকে। হ্যাঁ বলো। হ্যাঁ, গাম্ভীর্যহীন, একেবারে লঘু, হালকা, চটুল, মানে যেটা মধ্যে চটকদারিত্ব রয়েছে, একটু চলিত ভাষা ঘেঁষা, চলিত ধর্মী। তাহলে বাঁকা চোখের ভাষা মানে যেখানে আক্রমণ আছে, ব্যঙ্গ আছে, বিদ্রুপ আছে। বাঁকা চোখে, টেরা চোখে, চোখে আমরা টেরা চোখে, বাঁকা চোখেও কিন্তু কাউকে কাউকে কি করি? কটাক্ষ করি, ব্যঙ্গ করি, বিদ্রুপ করি। চোখ বাঁকিয়ে কিন্তু করি, মুখ বাঁকিয়ে তো মেয়েরা করেই, চোখ বাঁকিয়েও করে। তাহলে বাঁকা চোখের ভাষা একটু ভিন্ন, তাতে চটুলতা আছে, একটু চটকদারিত্ব আছে, একটু হালকা লঘু ভাব আছে। কিন্তু সম্পাদকীয় রচনার ভাষা, বসুমতীর সম্পাদকীয় রচনা ভাষাতে একটু গাম্ভীর্য আছে, একটু গুরুগম্ভীর একটা ভাব রয়েছে। যাই হোক, বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে, বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার ভেতরে কি কি আছে? আরবি আছে, আরবি শব্দ ঢুকেছে, ফার্সি আছে, ইংরেজি, এই তিনটে প্রধান। আরও বিদেশি শব্দ অনেক আছে, আরও বিদেশি ভাষা শব্দ আছে, কিন্তু প্রধান কোন কোন ভাষা থেকে বেশি শব্দ বাংলায় ঢুকেছে? আরবি, ফার্সি। আরবি ফার্সির থেকেও বেশি ঢুকেছে ইংরেজি। তিনটাকে ব্র্যাকেটে রাখো, আরবি, ফার্সি, ইংরেজি, তিনটে ভাষাকে, তিনটে শব্দকে ব্র্যাকেটে রাখো। সংস্কৃত শব্দ বিদেশি নয়, আমাদের বাংলা ভাষায় সংস্কৃত শব্দ ঢুকেছে কিনা? অনেক অনেক অনেক, বাংলা ভাষায় প্রায় 80% শব্দ সংস্কৃত। কিন্তু সংস্কৃত শব্দ বাংলা ভাষায় ঢুকলেও সংস্কৃত শব্দ তো বিদেশি নয়। তাহলে বিদেশি নয় বলেই, এদেশীয় বলেই আমরা যত খুশি নিতে পারি, একবার চোখ বন্ধ করে নির্দ্বিধায়, সেটাতে কোনো আপত্তি থাকার কথা নয়। এবং পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ শব্দ কিন্তু বাংলা শব্দে আছে।
পর্তুগিজ শব্দ ঢুকেছে, ফরাসি শব্দ ঢুকেছে, স্প্যানিশ শব্দ ঢুকেছে, কিন্তু এই সমস্ত শব্দগুলো বাংলায় আছে তার পরিমাণ, তার সংখ্যা অনেক না, কম, একদম কম। আর তার জন্যই বাংলা ভাষায় পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ এই শব্দগুলো থাকার জন্য এই শব্দগুলো নিয়ে অত্যধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, অত্যধিক দুশ্চিন্তা করার কারণ নেই। তাহলে বাংলা ভাষায় এই পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ শব্দ আছে, কিন্তু এগুলো নিয়ে দুশ্চিন্তা করার কারণ নেই। কেন কারণ নেই? কি কারণ? দুশ্চিন্তা করার কারণ নেই, অনেক কম, এত কম, এত কম, এত সামান্য যে ওগুলোকে ধর্তব্যের মধ্যেই আনা যায় না, ধরার মধ্যেই রাখার দরকার নেই। কিন্তু তাহলে কোনটা নিয়ে ভাবতে হবে, কোন শব্দগুলো নিয়ে ভাবতে হবে? প্রচুর আছে, আরবি, ফার্সি আর ইংরেজি। আরবি, ফার্সি আর ইংরেজি। আমাদের এই লাস্ট লাইনটা দাগ হবে, সেগুলো নিয়ে অত্যধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, দাগ দাও। সেগুলো নিয়ে অত্যধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। প্রশ্ন লেখো, কোনগুলি নিয়ে কেন দুশ্চিন্তা করার কোনো কারণ নেই? কোনগুলি নিয়ে বা কি নিয়ে কেন দুশ্চিন্তা করার কোনো কারণ নেই? তাহলে বাংলা ভাষায় পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ শব্দ নিয়ে, তাদের অন্তর্ভুক্তি নিয়ে, তাদের থেকে যাওয়া নিয়ে কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কারণ সেগুলো খুব কম, সেগুলো সামান্য। তাহলে এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন হতে পারে, এই লাইনটা থেকে আরেকটা প্রশ্ন লিখে রাখো, কি নিয়ে অত্যধিক দুশ্চিন্তা করার যথেষ্ট কারণ আছে? কি নিয়ে দুশ্চিন্তা করার কারণ আছে? অত্যধিক দুশ্চিন্তা করার কারণ আছে। কি নিয়ে আর কেন? কি নিয়ে ও কেন অত্যধিক দুশ্চিন্তা করার কারণ আছে? তাহলে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দ নিয়ে বাংলা ভাষায় এইগুলো অনেক রয়েছে, এগুলোর অতিরিক্ত থাকা নিয়ে দুশ্চিন্তা করার কারণ আছে। আজকের আরেকটা প্যারাগ্রাফ পড়াবো, আজকের ক্লাসে আরেকটা, মানে পরের প্যারাগ্রাফটা পড়াবো, এই 5-6 লাইন। বাংলা ভিন্ন অন্য যে কোনো ভাষার চর্চা আমরা করি না কেন, বাংলা ভিন্ন, বাংলা ছাড়া অন্য যে কোনো ভাষার চর্চা আমরা করি না কেন, সে ভাষার শব্দ বাংলাতে ঢুকবেই। আমরা বাঙালি, বাংলা ভাষার চর্চা তো আমরা করি, তো বাংলা চর্চা ছাড়া আমরা অন্য যে ভাষার চর্চা করব সেই ভাষা থেকে শব্দ আমাদের বাংলায় ঢুকবে কিনা? ঢুকবে। হ্যাঁ, তাহলে পাঠানরা যখন ছিল, মোগলরা যখন ছিল, তখন তাদের ভাষার চর্চা হয়েছিল আরবি, ফার্সি, উর্দু, তো ফলে বাংলায় সেই সমস্ত ভাষার শব্দ ঢুকেছে। তারপরে ইংরেজরা এলো, তো ইংরেজি চর্চা হয়েছিল, তাদের শব্দ ঢুকেছে। তাহলে বাংলা ছাড়া অন্য যে কোনো বিদেশি ভাষার চর্চা হবে, সেই ভাষা থেকে শব্দ ঢুকবে, এটা তো একদম 100% নিশ্চিত। সংস্কৃত চর্চা এদেশে ছিল বলে, সংস্কৃত চর্চা তো বহু কাল ধরে ছিল, বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী কিন্তু ছিল এবং ব্যাপকভাবে ছিল। তাহলে বহু কাল ধরে সংস্কৃত চর্চা এদেশে ছিল বলেই সংস্কৃত থেকে বহু শব্দ, প্রচুর শব্দ বাংলায় ঢুকেছে। আর এখনো সংস্কৃত চর্চা আছে কি? এখনো সংস্কৃত চর্চা হয় না? হ্যাঁ, এখনো সংস্কৃত চর্চা হয়। হয়তো স্কুলে 7-8 আছে, 11-12 আছে, যদি নিতে চায় কেউ, কলেজে আছে, ইউনিভার্সিটিতে আছে। তারপরে পুজো পার্বণ, বিয়ে, বিভিন্ন জায়গায় তো সংস্কৃত মন্ত্র পাঠ হয়, চর্চা তো হয়। সংস্কৃত গ্রন্থ আমাদের প্রাচীন সাহিত্যের সম্পদ, তো সেখান থেকে অনেক কিছু নেওয়ার আছে, জানার আছে, ফলে সংস্কৃত চর্চা কিন্তু হয়। আর সংস্কৃত চর্চা এখনো হচ্ছে বলেই কিন্তু এখনো অল্প বিস্তর সংস্কৃত শব্দ আমাদের বাংলায় ঢুকছে। আর যতদিন চর্চা হবে, যতদিন সেই চর্চা থাকবে, ততদিন আরও ঢুকবে, আরও সংস্কৃত ভাষার শব্দ কিন্তু ঢুকবে বাংলায়, এটা আমরা আশা করতে পারি। কি, তাই তো? দাগ দাও, যতদিন থাকবে, এই লাইনটা দাগ দাও, যতদিন থাকবে ততদিন আরও ঢুকবে বলে আশা করতে পারি। প্রশ্ন লেখো।
এখানে কি ঢুকবে বলে আশা করতে পারি, মানে কি ঢুকবে বলে আশা করা হয়েছে আর কেন? স্কুল কলেজ থেকে যে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না, এই লাইনটা দাগ দাও। স্কুল কলেজ থেকে যে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না পর্যন্ত দাগ দাও। স্কুল কলেজ থেকে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না কেন? প্রশ্ন লেখো, কেন চাই না? তাহলে স্কুল কলেজ থেকে সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে কেন চাই না? কারণ আমাদের বাংলা ভাষায় এখনো আরো সংস্কৃত শব্দের প্রয়োজন আছে। আবার আমাদের বাংলা ভাষায় এত শব্দ আছে যে শব্দগুলোর যে মূল, সেই মূল যেগুলো মূল উৎস, সেগুলো কিন্তু সংস্কৃতের মধ্যেই জুড়ে আছে, সংস্কৃতের মধ্যেই লুকিয়ে আছে। তাহলে সংস্কৃতের শব্দরূপ ধাতুরূপ যদি না জানা হয়, সংস্কৃত চর্চা যদি না করা যায়, বাংলার শব্দের যে মূল, বাংলার শব্দের যে বিশ্লেষণ, সেগুলো কিন্তু করা সহজ হবে না। তাহলে স্কুল কলেজ থেকে আমরা যে সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না, তার অন্যতম প্রধান কারণ কি না, বাংলাতে এখনো আমাদের বহু সংস্কৃত শব্দ প্রয়োজন আছে। সংস্কৃত থেকে প্রচুর শব্দ নিয়ে আরো বাংলাকে সমৃদ্ধ করতে হবে, আরো প্রয়োজন আছে। আর সংস্কৃত চর্চা যদি উঠিয়ে দেওয়া হয়, উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। তাহলে আমাদের অন্যতম প্রধান খাদ্য কি? দাগ দাও। আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব, এই অংশটা দাগ দাও। আমরা থেকে বঞ্চিত হব পর্যন্ত। আর প্রশ্ন লেখো, আমাদের অন্যতম প্রধান খাদ্য কি? আমাদের অন্যতম প্রধান খাদ্য কি? কোশ্চেন মার্ক দিয়ে আর একটা কোশ্চেন লিখে রাখো, প্রশ্ন আর একটা। কি কারণে বা কখন আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হতে পারি? কি কারণে বা কখন, দুটো প্রশ্নের উত্তর একই। কি কারণে যা হবে ওটাই কখন হবে। কি কারণে বা কখন আমরা আমাদের অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হতে পারি? তাহলে আমাদের অন্যতম প্রধান খাদ্য হলো সংস্কৃত। কেন অন্যতম প্রধান খাদ্য বলা হয়েছে? কারণ এখনো পর্যন্ত আমাদের সংস্কৃত থেকে প্রচুর শব্দ প্রয়োজন আছে। আর বাংলা ভাষাতে যে বিপুল সংখ্যক শব্দ, তার মূলটা বাঁধা রয়েছে কিন্তু সংস্কৃতের সঙ্গে। তাই একটা শব্দের বিশ্লেষণ করতে হলে তাহলে সংস্কৃত শব্দরূপ ধাতুরূপ এগুলো জানা দরকার, সংস্কৃতের চর্চা করা দরকার আছে। আর সংস্কৃত যদি চর্চা না হয় তাহলে আমাদের আমরা যদি সংস্কৃত চর্চা না করি তাহলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব, অর্থাৎ সংস্কৃত থেকে বঞ্চিত হব। আর বঞ্চিত হলে আমাদের ভাষা আরো দৈন্য হয়ে পড়বে। তাহলে আমাদের অন্যতম প্রধান খাদ্য কি? সংস্কৃত। কেন বলা হয়েছে বোঝা গেল? কেন বলা হয়েছে বোঝা গেল সংস্কৃতকে অন্যতম প্রধান খাদ্য? হ্যাঁ। তাহলে সেই অন্যতম প্রধান খাদ্য থেকে আমরা কি বঞ্চিত হব? সেটা কি আমরা চাইবো? নিশ্চয়ই না। তাহলে চর্চা চলুক, সংস্কৃত চর্চা আরো চলুক, আরো চলুক, আরো চলুক। কারণ আমাদের প্রধান উৎস কিন্তু বাংলা ভাষার শব্দের প্রধান উৎস ভাণ্ডার কিন্তু কোনটা? সংস্কৃত। হ্যাঁ, সংস্কৃত। যাই হোক, তো আজকের এই ক্লাসে নব সৃষ্টির মাঝখানের দিকে অংশ আলোচনা হলো। তো আরও একটা ক্লাস লাগবে, যে ক্লাসে বাকিটা শেষ হয়ে যাবে আশা করা যায়। প্রবন্ধ বলেই লাইন ধরে ব্যাখ্যা করতে হচ্ছে, নানা উদাহরণ নানা প্রসঙ্গ টেনে নিয়ে এসে, তাই অল্প অল্প করে আলোচনা করতে গিয়েও কিন্তু দেখো ক্লাস কিন্তু অনেকটাই হয়ে যাচ্ছে, দীর্ঘ হয়ে যাচ্ছে। কিন্তু যতটুকু হচ্ছে ততটুকু ভালোভাবে তোমরা রপ্ত করতে পারছো, ভালোভাবে হজম করতে পারছো, আত্মস্থ করতে পারছো, এটা তো আমি আশা করছি। তো এটা প্রবন্ধ, কোথাও না কোথাও অনেক স্টুডেন্টের, অনেক ছাত্রছাত্রীর এই প্রবন্ধটা একটু নীরস লাগে, কেমন যেন একটু বোর হয়ে যায় তারা। কিন্তু তোমরা কি এতটা বোর হচ্ছ? নিশ্চয়ই না।
যখন স্যার শুধু অডিওটা শুনেছিলেন স্যার বুঝে গেছে, যখন মূল ভাবটা বুঝলেন স্যার তখন। হ্যাঁ, তো এখানে যা আছে সেটা শুধু ভাষার জন্য নয় বা ভাষার ক্ষেত্রেই নয়, আমরা এই ভাষা থেকে এখান থেকে যে যুক্তিসঙ্গত বিষয়টাকে আমরা বুঝতে শিখলাম সেটা কিন্তু জীবনে আমরা প্রয়োগ করব। কিভাবে আমরা একটা জিনিসকে বিশ্লেষণ করব, আমাদের ক্ষেত্রে কোন জিনিসটা গ্রহণযোগ্য, কোন জিনিসটাকে বর্জন করা উচিত, কখন বর্জন না করে সেটাকেই পুনরায় আবার নতুন করে ঘষে মেজে ব্যবহার করা উচিত, কখন সেটাকে হটিয়ে দেওয়া প্রয়োজন, কখন সেটাকে আমরা রক্ষা করব, তার রক্ষণাবেক্ষণ প্রয়োজন। এগুলোও কিন্তু আমাদের পরবর্তীতে মানে আরও তোমরা যখন আরও বড় হবে দেখবে জীবনে, বাস্তব জীবনে, নিজেদের ব্যক্তিগত জীবনে কিন্তু এই সমস্ত চিন্তাধারা, এই সমস্ত যুক্তিবাদী চিন্তাধারাগুলো কিন্তু প্রয়োগ যথেষ্ট কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত থাকুক। সবাইকে টাটা, গুড নাইট। Good night, sir. Good night, sir. গুড নাইট। নাইট স্যার।